বিরোধীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুজহাত আফরিন। শুরুতেই জানাবো শিরোনাম। রাজারবাগ দরবারের নাম ভাঙিয়ে বিত্তশালী অনেক মুরিদ, কক্সবাজার ও বান্দরবানে ৩,০০০ একর জমির মালিকানা। দুর্গোৎসবের বিজয় দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে আনুষ্ঠানিকতা, করোনা সতর্কতায় নেই শোভাযাত্রা। সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বিএনপি, তাদের শাসনামলে হামলার শঙ্কায় দিন কাটত সনাতন ধর্মাবলম্বীদের, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামের মুরাদপুরে বাসা থেকে এক নারী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক। রাজধানীর বাজারে কিছুটা কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম, মুরগি, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দরবার শরীফের নাম ভাঙিয়ে বিত্তশালী হয়ে উঠেছেন অনেক মুরিদ, এমন অভিযোগই উঠেছে রাজারবাগ দরবার শরীফের অনুসারীদের নামে। দেশের বিভিন্ন জায়গায় শত শত একর জমি দখল করে ভোগ করছেন তারা। শুধু কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িতেই তাদের দখল করা জমির পরিমাণ ৩,০০০ একরের বেশি। শাকেরুর কবি চলাফেরা করেন গাড়িতে, রাত বিরাত তার যাতায়াত তারকা হোটেলে, মাঝে মধ্যে দেখা যায় দেশের বিভিন্ন আদালতে। অথচ 10 বছর আগেও এক বাসায় কাজ করে জীবন ধারণ করতেন তিনি। আজ সেই মালিকের কারখানারই মালিক বনে গেছেন শাকেরুল, আর এসবই করছেন রাজারবাগ দরবার শরীফের নাম ভাঙিয়ে। এই শাকেরুল আমার এখানে থেকে আমার ফুড ফরমায় সব রকমের কাজকর্মই করতো। আমাদের ফ্যাক্টরিটা হাতিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া করেছে এবং আমাদের ফ্যাক্টরি এই মুহূর্তে সম্পূর্ণ শাকেরুল কবিরের নিয়ন্ত্রণে আছে। তবে একই ফিলের শীর্ষ হয়েও আনিস মৌলভীর ধারের কাছে পৌঁছাতে পারেনি শাকেরুল। কক্সবাজার, বান্দরবনে স্থানীয়ভাবে লাদেন নামে পরিচিত এই আনিস হুজুর দরবার শরীফের নাম ভাঙিয়ে পাহাড়িদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন শত শত একর জমি। প্রতিবাদ করলেই দেওয়া হতো মামলা। লাদেন মৌলভী খ্যাত আনিস রহমান আমাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিয়েছে। বর্তমানে তাদের পাহাড়ে সম্পদের সংখ্যা আমার জানা মতে শুধু বান্দরবনেই ৩,০০০ একরের উপর হবে। জায়গা জমি তোরা নিয়ে গেছে, তারপর আমারে বললো যে তুমি যদি কারো জায়গায় কোনো জায়গায় বিচার দাও অথবা থানা পুলিশ করো, তাহলে তোমার নামে সারা বাংলাদেশে মামলা হবে। বাপের দেওয়া এক টুকরা পুনর্বাসিত একটা প্লট ছিল, ওইটাও লোক আমার থেকে কেটে নিয়ে গেল। এছাড়া পীরের মুখপাত্র হিসেবে পরিচিত মাহবুব আলম আরিফ ও মফিজুল ইসলামও দরবার শরীফের নাম ভাঙিয়ে সম্পদ গড়েছে বলে অভিযোগ রয়েছে। পিছিয়ে নেই খোদ পীর দিল্লুর রহমানও। সবই করতেছে, এটা হলো নাম দরবার শরীফের নাম দিয়ে, কিন্তু মালিক সেই মানুষের চিরিং চিরিং করে চান্দা ফান্দা নিয়ে কয়টা খাওয়া। এখন তো আর গ্রুপ বাড়িছে, মানুষের জায়গা দখল করে পেয়েছে। মানহানি মামলা তো ম্যাক্সিমাম গেছে, ফিল্টারগুলো এখনো চলে। ফিল্টার দেখতে আছে না, ৭,০০০ একর জমিতে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছল চাতুরি কিংবা জুলুম নির্যাতন মামলা মোকদ্দমা দিয়ে ওরা দখল করেছে। আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের কাছে আসে, তারা সেই জায়গাগুলো স্পেসিফিক দেখায় দিতে পারে। মানবাধিকার কমিশনের তদন্তে এসব সম্পদ অর্জনের উৎস জানার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টও রাজারবাগ দরবার শরীফের সম্পদ অনুসন্ধানে দুদককে নির্দেশ দিয়েছে। আগামী 30শে নভেম্বরের ভিতরে মহামান্য হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন দুদককে, দুদক সেই ক্ষেত্রে তা নির্ধারিত সময়ের ভিতরেই সেই কাজ সম্পন্ন করে কমপ্লায়েন্স জমা দিবে। আমাদের লোক নিরীহ হওয়ার কারণে যাদের থেকে পারচেজ করেছেন তারা আবার সেই জিনিসটা দখল করে নিচ্ছে। তখন আবার আইনের মাধ্যমে আমরা আবার সেটাকে পুনর্দখল করেছি কোনো জায়গায়। এই ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে। মামলাকে হাতিয়ার বানিয়ে এই সিন্ডিকেট প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে বলে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে ভুক্তভোগীরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎসবের বিদায়ের বিষাদে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীতে বিকেল ৩টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। করোনা সতর্কতায় বিজয়া দশমী শোভাযাত্রা আয়োজন না হলেও ভক্তদের উপস্থিতিতে কমতি ছিল না পূজার উৎসবে।
বিজয়া দশমীর পূজার তিথি শুরু হয় সকাল 7টায়। শুরুতে করা হয় বিহিত পূজা। আজ ষোড়শ নয়, দশোপাচারে করা হয় পূজা। দেবীর চরণে নিবেদন করা হয় শান্তি জল। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দশমীর দিনের সংক্ষিপ্ত পূজা শেষ হয় সকাল 9:11। এরপরই দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। মঙ্গল ঘট বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী পূজার সমাপ্তি হয়। এরপর চলে দেবী দুর্গার উদ্দেশ্যে আরতি। ভক্তরা অঞ্জলি দিয়ে নিজেদের মনের বাসনা জানান। এবার বড় আকারে হয়নি সিঁদুর খেলা, তবে দেবীর চরণে নিবেদন করা হয়েছে সিঁদুর। 1 বছর পরে মা আসতেছে, সেই মা আজ চলে যাচ্ছে, আবার 1টা বছর পরে আসবে। সারা বিশ্বের জন্য সম্প্রীতি বজায় থাকে এবং আমরা যেন সকলে আবার শান্তিতে বসবাস করতে পারি। আরাধ্যা দেবীকে আমরা লাভ করেছি এবং সে কারণে আমাদের আরাধ্যা দেবী আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে অবস্থান করছেন। আর লৌকিকভাবে তিনি এখন আমার এই পৃথিবী থেকে স্বর্গালয়ে অর্থাৎ শিবালয়ে তিনি এখন গমন করছেন। রমনা কালী মন্দিরে সিঁদুর খেলা আর নাচ গানে মেতে ওঠেন ভক্তরা। করোনা পরিস্থিতির মধ্যেও পূজার আয়োজনে আনন্দিত সবাই। পূজা অনেকটা এনজয় করেছি। মা আমাদের সকলের মঙ্গল করুক। ভালোই গেল, করোনা পরিস্থিতির জন্য তো এবারে সবকিছু একটু অন্যরকমভাবেই হচ্ছে, তবে সব মিলিয়ে খারাপ না। সব মিলিয়ে এবছরের শারদীয় দুর্গাপূজার আয়োজন ও আনুষ্ঠানিকতায় কোনো কমতি ছিল না, বলছেন ভক্ত ও পুণ্যার্থীরা। এবছর দেবী এসেছেন দোলায়, তবে গিয়েছেন ঘোড়ায়, তাই সাথে করে নিয়ে গেছেন সমস্ত রোগ ব্যাধি। এর মাধ্যমেই পৃথিবী করোনা মুক্ত হবে বলে বিশ্বাস ভক্তদের। প্রত্যাশা, আগামী বছর তারা মহাসমারোহে উদযাপন করবেন শারদীয় দুর্গোৎসব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়া দশমীতে নানা আচার ও অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সব অনাচার থেকে সমাজকে রক্ষার জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করেন ভক্তরা। তাদের আশা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘটবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। রাজশাহীর 356টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নগরীতে রয়েছে 92টি মণ্ডপ। বিজয়া দশমীর সকাল থেকে মণ্ডপগুলোতে মায়ের কাছে আগামী দিনগুলোর শুভকামনায় প্রার্থনা করেন ভক্তরা। মার কাছে এটাই প্রার্থনা করি যে মা যেন সবাইকে ভালো রাখে, সবাই সুখে শান্তি সবাই মিলে থাকতে পারি। আমরা দুর্গার কাছে যে পৃথিবীর সকলকে শান্তিতে রাখুক, সুখ সমৃদ্ধি বজায় রাখুক, পৃথিবী থেকে মহামারীকে দূর করুক। বগুড়ায় দেবীর বিদায়ের সুরে ভর করে বিষণ্ণতা। সকাল থেকেই আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী বিসর্জনের প্রস্তুতি নেয় ভক্তরা। এ সময় বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আজকে বিসর্জন মায়ের, তাই মনটা খুব খারাপ। তবুও মা যেন এই বিশ্বের শান্তি কামনা করি মার কাছে, আর এই করোনা থেকে এই বিশ্বকে রক্ষা করুন। খুলনায় শিববাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে অঞ্জলি প্রদান করে দেশ জাতির শান্তি কামনা ও করোনায় মৃতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রার্থনা হয়েছে মানুষের মধ্যে যে অসুর শক্তি আছে সেটা যেন মা বিনাশ করেন, সবার মঙ্গল করেন, এটাই। বিজয়ার দিনে বরিশালের মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। সকালে দেবী দুর্গার দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়। সিলেটের পূজা মণ্ডপগুলোতে ষোড়শ উপাচারে দেবীর পূজা করা হয়। পরে ভক্তরা নিবেদন করেন পুষ্পাঞ্জলি। সুরমা নদীর চাঁদনী ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। বিশেষ প্রার্থনায় আসলে দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, বিশ্বের মঙ্গল, সবার শান্তি কামনা করাই হয় এই দুর্গাপুজো উপলক্ষে। এবং আমরা মায়ের কাছে নিবেদন করেছি যে সংকটকাল যেন দ্রুত শেষ হয়ে যায় এবং আমরা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসি। দেবী দুর্গার বিদায়ের দিনে ঝিনাইদহ, নাটোর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় সিঁদুর খেলায় মেতেছিলেন নারীরা। মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা। সিঁদুর দিয়ে একে অপরের শুভকামনা করেন তারা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
দেশে বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে এই মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও পুরনো রূপে ফিরে আসছে। তাদের শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের মতো। একই অবস্থা ছিল সনাতন ধর্মাবলম্বীদের জন্য। বাড়িঘর মন্দিরে হামলার আশঙ্কায় দিন কাটত তাদের। এখন আবারও বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। তবে এই স্বপ্ন অচিরেই ভেঙে যাবে। গত এক যুগ ধরে বিএনপি নির্বাচন ও আন্দোলন নিয়ে কথা বললেও বাস্তবে কোনো সক্ষমতা দেখাতে পারেনি। দলটি প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দল। দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতারা সেখানেও সরকারের উপর দৌড় চাপাচ্ছেন। আসলে বিএনপি নিজেরা অন্ধ বলে সব কিছুতেই অন্ধকার দেখতে পায়। দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে তারা আবর্তিত হচ্ছে। এ থেকে তারা বের হতে পারছে না। কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি। তবে বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। মোবাইল অপারেটরের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। এতে জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে না পারার অভিযোগ করছেন ব্যবহারকারীরা। মধ্যরাত থেকে দেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনের গ্রাহকেরা দ্রুত গতির 3G ও 4G ইন্টারনেট ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ করেন। এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। শুরুতে কুমিল্লা সহ দেশের 6 জেলায় ইন্টারনেট সেবা পেতে সমস্যা দেখা দেয়। পরে ভোর থেকে ঢাকা সহ সারা দেশেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাসার দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় 2 জন এবং বিছানায় 1 জনের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন মা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 1 জনকে আটক করা হয়েছে। 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে 8তলা এই ভবনের 4 তলায় ভাড়া থাকতেন ব্যবসায়ী মোহাম্মদ সোহেল। বৃহস্পতিবার রাতে বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে স্ত্রী ও সন্তানদের খোঁজ নেন নিকটাত্মীয়দের কাছে। তাদের সন্ধান না পেয়ে খবর দেন পুলিশকে। রাত্রে আমার বাড়ির মাধ্যমে শুনতে পারলাম যে সোহেলের বউ ফ্ল্যাটের দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলতেছে না, ডাকতেছে দরজা খুলতেছে না। সোহেলের অবস্থা খারাপ না, মেয়ে তো অনেক সুখে থাকছে, আমি কিনে কি হয়েছে বাড়িটা আমি জানতে পারিনি। ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। এই সময় সোহেলের স্ত্রী সুমিতা ও 2.5 বছরের ছেলে সানির মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় 7 বছরের কন্যা মৌনের মরদেহ দেখতে পান তারা। অন্য কিছু সন্দেহ করার মতো এখনো কিছু আসেনি, যেহেতু রুমের সিটকেনি 2টাই, উপরেরটা এবং নিচেরটা ভাঙতে হয়েছে, ভাঙা হয়েছে ভিতর থেকে। তো সেটা থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে না যে অন্য কিছু হতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশের ধারণা, সন্তানদের হত্যার পর মা আত্মহত্যা করে থাকতে পারেন। জিজ্ঞাসাবাদের জন্য সুমিতার স্বামীকে আটক করা হয়েছে। যেহেতু ঘর তালাবদ্ধ ছিল ভিতর থেকে, আমরা আত্মহত্যার মতোই আমাদের কাছে মনে হচ্ছে। বাকিটা অনুসন্ধানের তদন্তে আছে। এটা অ্যাকচুয়ালি তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল কিনা এটা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে জানা যাবে। স্বজনরা জানিয়েছেন সুমিতার সংসারে কোনো কলহ ছিল না। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের দামে। সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানির পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। এছাড়াও কমতে শুরু করেছে কাঁচামরিচের দামও। তবে এখনও চড়া দামে কিনতে হচ্ছে মুরগি ও চিনি। কয়েক সপ্তাহের অস্থিরতা কমতে শুরু করেছে রাজধানীর পেঁয়াজের বাজারে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা মিলছে 60 থেকে 65 টাকায়। আর দাম কমে ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজিতে। বিক্রেতাদের দাবি, ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে আগের চেয়ে বেশি। পাশাপাশি মিয়ানমার থেকেও আসছে পেঁয়াজ। এর প্রভাব পড়েছে বাজারে। আমদানি যদি ভালো হয় তাহলে বাজার একটু কমবে, আর যদি আমদানি আর না কমে তাহলে তো আর বাজার আর কমার মতো লক্ষণ নাই ভাই। কারণ হচ্ছে গৃহস্থর তো কেমড়ে কাটি যাইতেছে, যারা 100 মণ আছিল তারা আছে 20 মণ। স্বস্তি ফিরেছে কাঁচামরিচের দামেও। দাম কমে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। গত সপ্তাহে যা ছিল 180 থেকে 200 টাকা। তবে শিম, বেগুন, টমেটো সহ অন্যান্য সবজির দাম আগের মতোই চড়া। সব জিনিসের দাম বেশি,
সাদ্রবি থাকলে মোটামুটি চলে, সব তরকারির দামটা কম থাকলে মানুষ খাইতে পারবে মনে করেন। এদিকে মুরগির দাম কমেনি এখনো। সোনালী মুরগি কিনতে গুনতে হচ্ছে 320 টাকা কেজি, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা দরে। তবে ডজনে 5 টাকা কমে ফার্মের মুরগির ডিম পাওয়া যাচ্ছে 105 টাকায়। মুরগি খায় সচরাচর মিডল থেকে লো ফ্যামিলি, গরু তো সবাই খেতে পারে না, ইচ্ছে করলে খেতে পারে না। 600-700 টাকা কেজি। তো জিনিসের দাম তো এখন বরাবর খালি ডেলি বাড়তেই আছে, কমতেছি না। ওই আর বেতন তো আর বাড়তে আছে না, বেতন তো আর লোক একই রয়েছে। এদিকে 1 মাস পার হলেও সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না চিনি। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি শেষ। বিজ্ঞান শাখায় 2টি, ব্যবসায় এবং মানবিকে 3টি লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। হাওড়ে কাজে আসছে না অস্থায়ী বাঁধ নির্মাণ, সরকারের ক্ষতি শত কোটি টাকা, টেকসই বাঁধ চান স্থানীয়রা। ভোরে বয়স্ক পথচারীদের কাছ থেকে পুলিশ পরিচয়, নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিস ছিনতাই করে একটি চক্র। 5 বছরে 1,500-এর বেশি ছিনতাই করেছে তারা। চক্রের 5 সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য পেয়েছে পুলিশ। 27 সেপ্টেম্বর সকাল 6:45 সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর আদাবরের শেকের থেকে সাদা রঙের প্রাইভেট কার থেকে নেমে 2 ব্যক্তি মেন রোড থেকে 2 গলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর গাড়ির কাছে আসেন দুজনই। প্রথম জনকে পাশের রাস্তায় যাওয়ার ইঙ্গিত দেন দ্বিতীয় ব্যক্তি। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় পাশের সেই ফাঁকা রাস্তায় হাঁটছেন এক নারী, তাকে অনুসরণ করতে থাকে একজন। আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে পুলিশ পরিচয়ে ওই নারীকে গতিরোধ করে স্বর্ণালংকার সহ সঙ্গে থাকা সব মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। থানার থেকে আসছি, আপনি এগুলা খুলে দেন। কেন? নিজের হাতে চুরিটা খুললো, পরে নিজের আমার মালাটা খুলে নিয়ে গেলো, আমি কিছু বলতে পারলাম না। পরে আদাবর থানায় মামলা করেন ওই নারীর ছেলে। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে বের করা হয় গাড়ির নম্বর। এর সূত্র ধরে শনাক্ত করা হয় আসামিদের। পরে রাজধানীর ডেমরা ও কদমতলীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 5 আসামিকে। উদ্ধার করা হয় স্বর্ণালংকার, পুলিশের ভুয়া আইডি কার্ড। পুলিশ বলছে এ চক্রের প্রধান কাজী শওকত হোসেন ও আরেক সদস্য রাশেদ পুলিশ কর্মকর্তা সাজে, সুমন সাজে পথচারী। টার্গেট ব্যক্তিকে গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার কথা বলে, এতে রাজি না হলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়ি চালানোর দায়িত্বে থাকে মাসুম, স্বর্ণ ও মূল্যবান জিনিস বিক্রি করে বিল্লাল। আবাসিক এলাকা এবং মানুষ যেখানে হাঁটে ঠিক এই এলাকা কিছুটা বয়স্ক ব্যক্তিদেরকে তারা টার্গেট করে। যখন একটু নিরিবিলি পায় তখন তাদের উপর এই কৌশলে এই সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যায়। পুলিশ জানাচ্ছে গত 4 থেকে 5 বছর ধরে চক্রটি নিয়মিত ছিনতাই করছে। প্রতিদিন ভোর 4টায় রাস্তায় নেমে সকাল 8টা পর্যন্ত কমপক্ষে 5 থেকে 6টি ছিনতাই করে। 1,500-এর বেশি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা। নির্দিষ্ট ব্যক্তি আছে যারা তাদের কাছ থেকে কিনে, এই নির্দিষ্ট ব্যক্তিদের একজনকেও আমরা অ্যারেস্ট করেছি। এরকম আমরা তথ্য কালেক্ট করে আরও যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা মাওয়া, ঢাকা আরিচা হাইওয়ে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাতেও পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল এ চক্রটি। চক্রের প্রত্যেক সদস্যের নামে 3 থেকে 4টি করে মামলা রয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের 2টি প্রশ্নের লিখিত উত্তর দিতে হবে। ব্যবসায় এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের 3টি লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের উপর পরীক্ষা হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে আর ১২টি প্রশ্ন থাকবে এমসিকিউ। মোট ৩২ নম্বরের পরীক্ষা হবে, যা প্রাপ্ত নম্বর ৭৫-এ গড় করে দেয়া হবে, আর ব্যবহারিকের খাতার ৫ নম্বরের ভিত্তিতে ২৫-এ গড় হবে। সেই সঙ্গে মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের ১১টি প্রশ্নের মধ্যে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউতে নম্বর থাকবে ১৫। এই দুই শাখার প্রাপ্ত ৪৫ নম্বরকে ১০০-তে গড় করে ফল দেয়া হবে। সকালবেলা যদি বিজ্ঞানের পরীক্ষা হয়, বিকালবেলা হবে মানবিকের পরীক্ষা, বা সকালবেলা যদি ব্যবসায় শিক্ষার পরীক্ষা হয়, বিকালবেলা মানবিকের পরীক্ষা। ঠিক এইভাবে আমরা পরীক্ষার্থীগুলোকে বিভাজন করে দিয়েছি। এদিকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। পরে এই ৫০ নম্বরের প্রাপ্ত নম্বরকে ১০০-তে গড় করে ফল দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে এবং আমরা ইনশাআল্লাহ সুন্দর মতো নির্ধারিত সময় সেটা করতে পারব। যেহেতু পরীক্ষাগুলো প্রতিষ্ঠানের ভেতরে এবং তাতে যে আমাদের অ্যাকোমোডেশন আছে, তাতে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিতে পারব। এই বছর যারা মান উন্নয়ন পরীক্ষা দিবে তাদেরও শুধুমাত্র ৩ বিষয়ের পরীক্ষা হবে। মন্ত্রণালয় বলছে, পরীক্ষা সংক্রান্ত কোনো গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য এখন থেকেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা থেকে ফসল রক্ষায় প্রতি বছর সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণ এবং মেরামত করা হলো, তা কাজে আসছে না। ঢলের পানিতে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাচ্ছে, জলে যাচ্ছে সরকারের শত কোটি টাকা। স্থানীয় কৃষক ও হাওর আন্দোলনের নেতারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ২০১৭ সালে ভয়াবহ বন্যায় বাঁধ ভেঙে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের শতভাগ বোরো ফসল তলিয়ে যায়। বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে মামলা হয় ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে। এরপর থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাঁধের কাজ হয়ে আসছে। তাদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। সরকার প্রতি বছর ১০০ থেকে ১৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয় বাঁধ নির্মাণে, কিন্তু বোরো ফসল ঘরে তোলার পরপরই ভেঙে যায় সেই বাঁধ। বোরো আবাদের সময় থেকেই ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে থাকেন কৃষক। সরকার একটা বাঁধ দেয়, হ্যাঁ, এই মনে করেন কোন সময় টিকে, কোন সময় টিকে না। এই ফসল রক্ষার জন্য যে প্রতি বছর যে ১০০ কোটি টাকা ব্যয় করা হয়, এইটা কোনো কাজে আয় না। দেখা গেছে যে পাহাড়ি ডল এবং অতিবৃষ্টি আইয়া এই বাঁধ ভাঙিয়ে নেয় গিয়ে। চলতি বছর ১৩৭ কোটি টাকা ব্যয় ৯৪৬টি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এরই মধ্যে এসব বাঁধের বেশিরভাগ ভেঙে গেছে। সংকট সমাধানে টেকসই বাঁধ চান হাওরের বাসিন্দারা। স্থায়ী সমাধানের জন্য আমরা ২-৩টা প্রস্তাব দিয়েছিলাম। একটা হলো কজওয়ে, যেটা আপনার ফসল ওঠার পরে ৫০-৬০ ফুট জায়গা এটাকে ভেঙে দেবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওরে গুরুত্বপূর্ণ ৮৫টি পয়েন্টে কজওয়ে নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এই কজওয়েগুলো নির্মাণ করা হলে আমাদের যেমন একদিকে প্রতি বছরই যে বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে যে বাঁধ কেটে পানি প্রবেশ করানোর জন্য একটা প্রবণতা, সেটা হ্রাস পাবে। সুনামগঞ্জের ৪২টি হাওরে বোরো ফসল রক্ষায় প্রতি বছর প্রায় ১০০০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বিসিক শিল্পনগরীর কাজ এখন শেষের দিকে। এরই মধ্যে প্লট নিতে আগ্রহীদের আবেদন নেওয়া শুরু হয়েছে। আশা করা হচ্ছে এই শিল্পনগরীতে কর্মসংস্থান হবে ১০,০০০ মানুষের। শিল্পনগরী না থাকায় চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান। এতে উদ্যোক্তাদের পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে উদ্যোগ নেওয়া হয় বিসিক শিল্পনগরী গড়ে তোলার। এখন শেষের দিকে প্রকল্পের কাজ। বিসিক শিল্পনগরী বাস্তবায়ন হলে চুয়াডাঙ্গার জেলাবাসীর অনেক বেকারত্ব দূর হবে এবং শিল্পায়নে উন্নতি হবে, এটা আমাদের প্রত্যাশা। এটা যদি ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায়, তাহলে অবশ্যই ব্যবসায়ীরা সানন্দে এই প্লটগুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করবে এবং ওখানে ব্যবসায়ী একটা প্রতিষ্ঠিত রূপ লাভ করবে। বিসিক শিল্পনগরীর জায়গা নির্ধারণ করা হয়েছে শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায়। ২৫ একর জমির উপর এই শিল্পনগরীতে প্লট নিতে পারবেন অন্তত ১০০ উদ্যোক্তা।
75 বিঘে জমির উপরে বিসিক শিল্পনগরী হচ্ছে। এই শিল্পনগরী স্থাপন হলে এখানে কম বেশি ছোট বড় 100টা শিল্প স্থাপন হবে, যারই ধারাবাহিকতায় উন্নয়ন কাজ খুব দ্রুত বেগে চলতেছে এবং আমাদের কাজ যথা সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি। চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। 2021 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 43 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 24 কোটি, মোট প্রাণহানি 48,97,000-এর বেশি। আইপিএলের শিরোপা লড়াই আজ দুবাইয়ে রাত 8টায় ফাইনালে কলকাতার প্রতিপক্ষ চেন্নাই। বিদেশ থেকে আনা মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে আলোচনা চলছে, দ্রুত এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোগান্তি কমার আশা করছে বিশ্লেষকরা। 1 জুলাই থেকে বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোন সেটে নিবন্ধন চালুর নির্দেশ দেয় বিটিআরসি। হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে যুক্ত করতে সময় দেওয়া হয় 3 মাস। জানানো হয় অক্টোবর থেকে বন্ধ করা হবে অনিবন্ধিত ফোন সেট। বিটিআরসির ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে পাসপোর্ট, ভিসা ও কেনার রসিদ আপলোড করে করতে হবে নিবন্ধন। আত্মীয় স্বজন আমাকে মোবাইল গিফট করে, এখন ওরা কি কাগজপত্র এটার সাথে দিবে, এটা তো এক ধরনের আমার কাছে ভোগান্তি মনে হচ্ছে। মোবাইল রেজিস্ট্রি করার পদ্ধতি আমার জানা নেই। আমার ভাই আসার পরে কি সে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে নাকি রেজিস্ট্রেশন নিয়ে ব্যস্ত থাকবে? এটা যদি অবৈধ সেট হয় তাহলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভোগান্তি। তবে এবার বিদেশ থেকে আনা মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে ওয়েবসাইটে আর নিবন্ধনের প্রয়োজন পড়বে না গ্রাহকদের। ভোগান্তি কমাতে এমন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার। মানুষের এই যে একটু সমস্যা হচ্ছে, এটাকে আমরা মাথায় রেখে এই ম্যানুয়াল সিস্টেমটাকে আমরা অটোমেটিক সিস্টেমে আমরা পরিবর্তন করার একটা চিন্তাভাবনা করছি এবং সরকার এই বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করলে আমরা যে এয়ারপোর্টের মাধ্যমে যারা হাতে করে সেট নিয়ে আসেন সেই অটো সিস্টেমটা ওখানে ইম্পোজ করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। অবৈধ পথে মোবাইল ফোন আমদানি রোধে কর্মকর্তাদের তৎপরতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। চোরাই পথে সেট আসে, এতে গভর্নমেন্ট তার রাজস্ব হারাচ্ছে। এই জায়গাটাই বন্ধ করার জন্য কিছু একটা করতে হবে। কাস্টমার্সরা যদি ওই রকম তৎপর থাকে যে না চোরাই কোনো সেট আসলে পরে ধরা হবে, চোরাই সেট বিক্রি করলে তাদেরকে ধরবে আমাদের ল এনফোর্সিং এজেন্সি, তাহলে তো চোরাই পথ বন্ধ হয়ে যায়। চলতি মাসে 13 দিনে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হয় প্রায় 16 লাখ মোবাইল হ্যান্ডসেট। এর মধ্যে 5,37,000 অবৈধ হ্যান্ডসেট রয়েছে বলে জানায় বিটিআরসি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির পাহাড়ি সড়কে দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপন করা হয়েছে কনভেক্স মেটালিক রোড সেফটি মিরর। বিশেষ এই আয়নায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান চালক, এতে কমে এসেছে সড়ক দুর্ঘটনা। খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত আলোটিলা ও দীঘিনালা, এই দুটি পর্যটন কেন্দ্রের সড়কে অতি ঝুঁকিপূর্ণ বাঁকের সংখ্যা প্রায় 60টি। এতে বেশিরভাগ সময়ই বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান না চালকরা, ফলে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। এবারের দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ির আলোটিলা সড়কে 6টি ও দীঘিনালা সাজেক সড়কে 2টি সহ মোট 8টি ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপন করা হয়েছে কনভেক্স মেটালিক রোড সেফটি মিরর। বিশেষ এই আয়নার মাধ্যমে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান চালকরা, এতে কমে এসেছে দুর্ঘটনা। আমরা অনেক হেভি গাড়ি চালাই, তো দূর থেকে অনেকগুলা মার্ক করতে পারি যে গাড়ি আসতেছে কিনা। বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসে ওগুলা মানে ডিপেন্ডেন্টভাবে দেখা যায়। আগে ওইভাবে গাড়িগুলো গতিবিধিগুলো মানে নিয়ন্ত্রণ করার জন্য ওরকম গ্লাসটা ছিল না। যে সমস্ত টার্নিংগুলি আছে ওগুলোতেও যদি এইভাবে গ্লাস দেওয়া হয় তাহলে বিপরীত থেকে দিক থেকে আসা যে গাড়িটা এটা টার্নিংয়ে পৌঁছার আগে ওই গাড়িটাকে দেখতে পাওয়া যায়, যার ফলে আপনার আগে থেকে সংশোধন হওয়া যায়। পাহাড়ি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সবগুলো বাঁকে মেটালিক মিরর স্থাপন করা হবে বলে জানান এই প্রকৌশলী। এবছর আমরা পরীক্ষামূলকভাবে
লাগিয়েছি এবং আমরা দেখতেছি যে রোড ইউজাররা এর সুফল পাচ্ছে এবং এইটা তারা যদি সুফল পেয়ে থাকে আমরা ভবিষ্যতে আরও কনভেক্স মিরর লাগাবো যেন সড়ক দুর্ঘটনা রোধ হয়। খাগড়াছড়ি ও দীঘিনালা সড়কে প্রতিদিন 18,000 যানবাহন চলাচল করে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 24 কোটি, প্রাণহানি 48,97,000-এর বেশি। এদিকে একদিনে 7,459 জন মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 4,43,000। বিশ্বে একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে 1600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 89,000-এর বেশি। এদিকে সবার জন্য প্রয়োজনীয়তা নেই বলে জানালেও 65 বছরের বেশি বয়স্কদের মডার্নার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে FDA। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে রাশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 986 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। এক সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 13% আর মৃত্যু বেড়েছে 7%। এদিকে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 45,000 করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 14 ভাগ আর মৃত্যু বেড়েছে 9 ভাগ। টিকার 2 ডোজ পাওয়া পর্যটকদের সিডনি ভ্রমণকালে কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। নভেম্বর থেকে কার্যকর হবে এই শিথিলতা। এদিকে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 19 মাস পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল ভারত। আপাতত চার্টার্ড ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 15 নভেম্বর থেকে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল। এ পর্যন্ত দেশটিতে 3,40,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে 4,51,000-এর বেশি মানুষের। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে, যা রক্তে মিশে গেছে। বৃহস্পতিবার ক্লিন্টনের ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লিন্টনকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায় ক্লিন্টনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। মূলত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে। ক্লিন্টন শিগগিরই বাসায় ফিরতে পারবেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। 1993 সাল থেকে 2001 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ভারতের 2 সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পুঞ্চ এলাকার সন্ত্রাস বিরোধী এক অভিযানে নিহত হন তারা। 4 দিন আগে একই এলাকায় 5 ভারতীয় সেনা নিহত হয়। কাশ্মীরিদের উপর আক্রমণ ও সীমান্তে অনুপ্রবেশ বন্ধ না করলে পাকিস্তানে আবারও সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুমকির দিনই সেনা নিহতের এই ঘটনা হলো। অমিত বলেন, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক থেকে শিক্ষা না নিলে এমন আরও হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অমিত শাহের উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে বিবৃতি দেয় পাকিস্তান পররাষ্ট্র দপ্তর। উরি, পাঠানকোট ও গুরুদাসপুরে জঙ্গি হামলার জেরে 2016 সালের 29 সেপ্টেম্বর পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। কলকাতা তৃতীয় নাকি চেন্নাইয়ের চতুর্থ, কে জিতবে আইপিএলের 14তম আসরের শিরোপা? উত্তর মিলবে আজ রাত 8টায়। দুবাইয়ের মেগা ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম সফল 2 দল। কলকাতার আগের 2 ফাইনালে খেলেছেন সাকিব আল হাসান। এবারও টাইগার তারকার দিকে চোখ থাকবে বাংলাদেশের সমর্থকদের। 2 মাসের টুর্নামেন্ট 7 মাসের মাথায় গিয়ে শেষ হচ্ছে। মাঝে কোভিড শঙ্কায় 4 মাস স্থগিত ছিল আইপিএল। ভারতের আয়োজনে তাই আমিরাতে গিয়ে শেষ হচ্ছে লিগ। দুবাইয়ে নতুন কোনো দল শিরোপা উঁচিয়ে ধরছে না তা নিশ্চিত। প্লে অফের বাধাই যে টপকাতে পারেনি দিল্লি বেঙ্গালুরু। 3 বারের চ্যাম্পিয়ন চেন্নাই কলকাতার শোকেসে 2 শিরোপা। 2 বারই সাকিব ছিলেন অবিচ্ছেদ্য অংশ। কলকাতা ফাইনালে শতভাগ সফল, চেন্নাই 8 ফাইনালে হেরেছে 5 বার। নয়তো মুম্বাইকে টপকে ওরাই হতো আইপিএলের সবচেয়ে সফল দল। 2 দলই ফাইনাল পর্যন্ত এসেছে ওপেনারদের সাফল্যে।
প্রথম পর্বে ধুঁকতে থাকা কলকাতাকে জয়ের ধারায় নিয়ে আসেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে শুভমান গিল। চেন্নাইয়ের ওপেনাররা আরও সপ্রতিভ। ঋতুরাজ গাইকোয়াদ তো টপ স্কোরার চার্টের 2 নম্বরে, 450-র সাথে আছে 1 সেঞ্চুরি। 550-তে আরেক ওপেনার ডুপ্লেসিও দারুণ ধারাবাহিক। বৈচিত্র্যময় স্পিন আক্রমণ কলকাতার বড় শক্তি, যেখানে সবচেয়ে আগ্রাসী বরুণ চক্রবর্তী। আসরে এই লেগের শিকার 18 উইকেট। অন্যদিকে পেসাররা চেন্নাইয়ের বড় শক্তি। পেস ভেরিয়েশনে নজর কেড়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর। ডেথ ওভারে ভয়ঙ্কর ব্রাভো। এই আসরে 2 দেখায় চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা। অবশ্য 2012-তে ধোনির দলকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল কেকেআর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2007 থেকে 21 সপ্তম টি-20 বিশ্বকাপের অপেক্ষায় সাকিব। এই 14 বছরে ব্যাটে বলে টাইগারদের প্রাণভোমরা হয়ে আছেন। ওমান আমিরাত মিশনেও সাকিবই দলের মূল অস্ত্র। বেশ কিছু ব্যক্তিগত রেকর্ডের হাতছানি তাকে দেবে বাড়তি শক্তি। আইপিএলের সুবাদের প্রস্তুতিটাও দারুণ হয়েছে সাকিবের। অ্যাগ্রেশনে বরাবরই বিশ্বসেরার ছাপ স্পষ্ট। 2007-এর সাকিব যেমন ছিলেন, সময়ের পরিক্রমায় অ্যাপ্রোচে ওই একই রকম আছেন। কেবল ধারাবাহিকতা দিয়ে উঠে এসেছেন মহাতারকার কাতারে। টি-20 বিশ্বকাপে আগের 6 বারে সাকিব আহামরি কিছু করেননি ঠিকই, তারপরও তিনিই ব্যাটে বলে টাইগারদের সেরা। 550-র ওপর রান, সাথে 30 উইকেট তার অ্যাকাউন্টে। ক্যারিয়ার গড় যেখানে 23, বিশ্বকাপে সেটা 29-এর কাছে। এবার ওমান আমিরাত যেন রেকর্ড গড়তেই ডাকছে। আন্তর্জাতিক টি-20-তে মালিঙ্গাকে টপকে যাওয়ার খুব কাছে সাকিব, আর 2 উইকেট হলেই পৌঁছে যাবেন শীর্ষে। বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেন এবারই। আফ্রিদির 39 উইকেটের রেকর্ড ভাঙতে সাকিবের 10 উইকেট দরকার। আরও এক জায়গায় একক রেকর্ডের হাতছানি, মাত্র 33 রান হলেই বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে 30 উইকেট আর 600 রানের ডাবল পূর্ণ হবে। বাংলার প্রতিটি মিশনের মতো এবারও সাকিব দলের মূল অস্ত্র। অধিনায়ক মাহমুদুল্লাহর বড় ভরসা, তার উপস্থিতি দলের চালিকা শক্তি হয়ে ওঠে সবসময়। সম্প্রতি বোলিংটা হচ্ছে দারুণ, তবে ব্যাটিংয়ে সেরা ছন্দ খুঁজছেন সাকিব। অলরাউন্ড পারফরমেন্সেও তাই ভাটা পড়েছে। ব্যাটে বড় রান আসেনি বলেই এবছরে অস্বস্তি। 12 টি-20-তে 14 উইকেট শিকার স্পিনার সাকিবের ফর্মে থাকার প্রমাণ। কিন্তু 18 গড়ে 196 রানে খুশি হবার কারণ কই? প্রত্যাশার চাপ নিয়ে চ্যাম্পিয়নরা জ্বলে ওঠে বড় মঞ্চে। 2019-এর সুখস্মৃতি এখনও টাটকা। ব্রিটিশ মুলুকে অলরাউন্ড নৈপুণ্য সাকিবকে দাঁড় করিয়ে দিয়েছিল কিংবদন্তির সারিতে। ফরম্যাট বদলে আরেকটা বিশ্বকাপ সন্নিকটে, সাকিব আলোকারার অপেক্ষায়। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে নেইমার নৈপুণ্যে আবারও বড় জয় পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়েকে 4-1 গোলে হারিয়ে বাছাই পর্বে এখনও অপরাজিত তারা। এদিকে ঘরের মাঠে পেরুর বিপক্ষে 1-0 ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। এই জয় 25 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চিরচেনা রূপে নেইমার আলো কেড়েছেন পুরো ম্যাচ জুড়ে। গোল করেছেন 1টি, করিয়েছেন আরও 2টি। প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস ছড়িয়েছেন। অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের পথে দলকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। জয়ের নায়ক কেবল নেইমার নয়, অবদান রেখেছেন দলে সুযোগ পাওয়া রাফিনিয়া। ব্রাজিলিয়ান সুপারস্টার শুরুতেই সেলেসাওদের লিড এনে দেওয়ার খানিক বাদে তার বাড়ানো বলেই ব্যবধান 2-0 করেন রাফিনিয়া। বিরতি থেকে ফিরেই জোড়া পূর্ণ করে কোচের ভরসার মান রাখেন এই তরুণ উইঙ্গার। 77 মিনিটে বক্সের বাইরে অ্যান্থনির ফাউলে ফ্রি কিক পায় উরুগুয়ে। দুর্দান্ত শটে ব্যবধান কমান স্ট্রাইকার সুয়ারেজ। তবে শেষ মুহূর্তে বারবোসার গোলে 4-1 গোলের বড় জয় পায় তিতের দল। 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার শীর্ষে ব্রাজিল। এদিন ঘরের মাঠে পেরুর বিপক্ষে আক্রমণাত্মক শুরু আর্জেন্টিনার। তাতেই 1-0 গোলে জয় পেয়েছে স্ক্যালেনের শিষ্যরা। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখে আলবিসেলেস্তেরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে পেরুর রক্ষণভাগ। 9 মিনিটে গোলের দেখা পেলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। তবে বিরতির আগেই মলিনার অ্যাসিস্ট থেকে নিপুণ হেডে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে সমতা আনার সুযোগ পায় অতিথিরা।
কিন্তু ইয়োশিমার ভুল শটে পয়েন্ট হারায় পেরু। এতে 11 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ মেসির দল। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালদ্বীপে হয়নি লক্ষ্য পূরণ, এবারও সাফের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। হতাশার মিশনে কোথায় ছিল ঘাটতি আর কোথায় ভুগেছে লাল সবুজ? 4 ম্যাচের বিশ্লেষণে উঠে এসেছে এসব নানা তথ্য। বল দখলের লড়াইয়ে শিক্ষার অভাব ফাউলের প্রবণতা ফেলে দিচ্ছে প্রশ্নের মুখে, আর সংকটের বড় জায়গা জুড়ে ফরওয়ার্ডদের ফিনিশিং দুর্বলতা। ডু অর ডাই ম্যাচে বরাবরই কপাল মন্দ বাংলার। এবারও নেপাল বাধায় আটকে হতাশা আক্ষেপী সঙ্গী হয়েছে। ব্যর্থতার পোস্টমর্টেমে উঠে এসেছে কিছু বিষয়। প্রথমবারের মতো তাদের ফুটবল ইতিহাসে এবং ফ্রন্টলাইনের দুর্বলতা ভুগিয়ে যাচ্ছে। সাফে 3 গোল করেছে বাংলাদেশ, 2টা ডিফেন্ডার তপু ইয়াসিনের। শেষ বেলায় সুমন রেজায় সাপ মুক্তি হলো কতটা? ওপেন প্লে থেকে গোল নেই, 3 গোলের প্রথমটা পেনাল্টিতে, বাকি 2 সেট পিস থেকে হেডে লক্ষ্যভেদ। বিপুল, সুফিল, মতিনরা পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, তবে ফিনিশিংয়ে শূন্য ওদের। স্ট্রাইকিং জোনে পারফেক্ট নাম্বার 9-এর অভাব আড়ালে এলিটা কিংসলের কথা মনে করিয়ে দিয়েছে। 3 জনই 3টা বল নিয়ে দূরের থেকে মারলো। কারণ কি, দু আর স্কেয়ার্ড যে পিছন থেকে চ্যালেঞ্জ আসতেছে, এই যে ভীতিটা, এটার জন্য তারা দূরে থেকে আগের থেকে মেরে দিল আর কি, একটা চান্স নিল। আর ওই সাহসটা নাই যে আরেকটু আমি ট্রাভেল করি বলটা নিয়ে আরও কাছে যাই। স্ট্রাইকার হিসাবে যেটা আমাদের ডিসপারেটনেস, আর একমাত্র আমি সুমন রেজাকেই দেখেছি। তাদের ভিতরে ডিসপারেটনেস ছিল সুমন রেজার ভিতরে, যে সে গোলের জন্য হাংরি। মতিন মিয়া বা অন্যরা ক্লিক করেনি, সুমন রেজা ক্লিক করেছে। 4 ম্যাচে 2 লাল কার্ড, হলুদের ছড়াছড়ি। কোন সময় কোথায় কিভাবে ট্যাকেল করা যায় তার ধারণাই যেন নেই ডিফেন্ডারদের। ভারত ম্যাচে ড্রয়ের আনন্দে ভাটা পড়েছিল বিশ্বনাথ রাকিবকে নিয়ে। 2 গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতি মালদ্বীপের বিপক্ষে স্পষ্ট হয়। 2 গোলের হার, যার পরিণতি। রেফারিং নিয়ে সমালোচনা হয়, ম্যাচে অনেক সময় একটা দল পেয়ে যায় অ্যাডভান্টেজ। এটাই ফুটবলের কঠিন বাস্তবতা। তারপরও বিচার বিশ্লেষণে রেফারিরা তো সাম্প্রতিক পরিসংখ্যান খেলার ধরন ঠিকই অনুসরণ করেন। সে বিচারে বাংলাদেশের অবস্থান কোথায়? 4 ম্যাচে 84টা ফাউল, সর্বোচ্চ মালদ্বীপের বিপক্ষে 30 বার। 13টা হলুদ কার্ডও তো লাল সবুজের বিপক্ষেই কথা বলতে পারে। টেকনিক্যালি দে আর পুয়ার আর কি, জানে না কীভাবে কী করতে হবে আর কি। হ্যাঁ, আননেসেসারি, কালকে তো দেখলাম 2-3টা আননেসেসারি ফাউল গোল, কোনো দরকার ছিল না। হ্যাঁ, আননেসেসারি ধুম করে একটা আননেসেসারি ধাক্কা মারলো। হ্যাঁ, তো এইসব এগুলি হলো কি ওই মানে, আর এটার জন্য ঢাকার রেফারিংও রেসপন্সিবল। ফাইনালের স্বপ্নভঙ্গে এই মিশন যাবে ব্যর্থতার সারিতে। তারপর এবারের সাফ দিয়েছে বদলের বার্তা। ব্রুজনের অধীনে লড়াকু ফুটবল ভবিষ্যতের পথে বহু প্রশ্নের উত্তর হয়তো দিয়ে দেবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হয়ে গেল দেশের সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর দাবিদার তুরি সম্প্রদায়ের দাসাই কারাম উৎসব। সাদরি ভাষার গানের তালে তালে ঝুমুর নাচে বৃহস্পতিবার রাতভর চলে উৎসব। আর্থিক সংকটের কারণে প্রায় 40 বছর বন্ধ থাকার পর এবার আয়োজন করা হয় দাসাই কারাম উৎসব। শারদ সন্ধ্যায় মাদলের তালে তালে ঝুমুর নাচ আর সাদরি ভাষার গান দিয়ে শুরু হয় তুরি সম্প্রদায়ের দাসাই কারাম উৎসব। বাবা মা ভাই বোন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই হাতে হাত রেখে নাচ গান করে উৎসবে মাতেন। নবমীর রাতে তুরি সম্প্রদায়ের দাসাই কারামকে ঘিরে গোমস্তাপুরে মাধাইপুর গ্রাম জুড়ে উৎসবের আমেজ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা করম ঢাল কেটে পূজা আর প্রার্থনা করেন। আমাদের তখন ছোট ছিলাম আমরাও করেছি, কিন্তু আর পরে বন্ধ হয়ে গেল, আর মানে ছত্রভঙ্গ হয়ে গেল। অভাবের তাড়নায় করিনি, তো ভগবানের আশীর্বাদে এবার সবাই সহযোগিতা করেছে বলে আমরা করেছি। আগে ব্যাপক আয়োজনে এই উৎসব করা হলেও অভাব অনটনের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 40 বছর পর আবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় করা হয় উৎসব আয়োজন। এটাতে একটা খরচ আছে, আমরা খরচ জগাতে না পারা উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা আমরা এগিয়ে যেতে পারিনি। এখন আমরা গ্রামবাসী বলছি যে একটু চান্দা ভাঙন করে আবার আমাদের ওই ইতিহাসটা তুলে ধরা হোক, এই জন্য আবার আমরা। তুরি সম্প্রদায়ের মানুষের দাবি, দেশে তারাই সবচেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী। গোটা দেশে তাদের সংখ্যা 350-র বেশি নয়, তারপরও সাংস্কৃতিকভাবে অনেক সমৃদ্ধ এই জনগোষ্ঠীর মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরতের সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলের কাশবন।
পড়ন্ত বেলায় সেই সৌন্দর্য উপভোগ করতে ও নৌকায় ঘুরে বেড়াতে কাশবনে ভিড় করেন সব বয়সী মানুষ। করোনাকালে শরতের অপরূপ সৌন্দর্য প্রকৃতির আশীর্বাদ বলছেন প্রকৃতিপ্রেমীরা। বর্ষার বিদায়ের পর শিশির স্নাত উজ্জ্বল শরতের মধ্যভাগে গাইবান্ধার চরাঞ্চলের প্রকৃতি সেজেছে সাদা কাশফুলের চাদরে, ভাসছে নীল আকাশের সাদা মেঘের ভেলায়। শরৎকে আরও রূপবতী করে তুলেছে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা কাশগুচ্ছের রাজ্য। শ্বেত শুভ্র কাশবনের সৌন্দর্য উপভোগ আর তা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত নানা বয়সী মানুষ। সবকিছু মিলে আমাদের বলে না মনের একটা প্রশান্তি, সেই প্রশান্তিটা খুঁজতে এখানে এসেছি। আমার কাছে প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপ অসাধারণ লাগছে। করোনা মহামারীর ভয়াল কাল শেষে শরতের অপরূপ সৌন্দর্যকে প্রকৃতির আশীর্বাদ বলছেন সংস্কৃতজনরা। প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে আমরা আবারও প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে সম্মান করি, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই এবং তার ফলে আমরা যেন বেঁচে থাকি। একটা সময় বিশাল এলাকা জুড়ে দেখা যেত কাশফুলের সৌন্দর্য, তবে আবহাওয়ার বৈরিতায় এখন কমে গেছে এসব এলাকার পরিধি। বালাসির নদীর ওই পাশে বিশাল ছিল, সেটা সংকুচিত হচ্ছে। সেটাকে রক্ষা করার জন্য আসলে বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার। শহরের ইট, কাঠ, পাথরের অবকাঠামোয় বন্দি জীবনের যন্ত্রণা ভুলে কাশফুলের শুভ্রতায় মোহিত হয় নাগরিক মন। মাথার উপর নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে কাশফুলের ছোঁয়ায় দূর হয় সব ক্লান্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।